আমি অনুপম, আজকের অনুপম লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জেনে গেছি যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এ রাজ্যে। এসআইআর এর প্রাথমিক যে প্রক্রিয়া সেটা শেষ হয়েছে, এবার হিয়ারিং এর পালা শুরু হচ্ছে, নোটিশ পাঠানো হচ্ছে জায়গায় জায়গায়। এখন প্রশ্ন হচ্ছে, খসড়া রিপোর্টে যা বেরোলো তার পরিপ্রেক্ষিতে অনেকেরই একটা প্রশ্ন, কতজন রোহিঙ্গা বেরোলো, কতজন অনুপ্রবেশকারী। একই সাথে প্রশ্নটাও থাকছে যে এই এসআইআর এর যে প্রক্রিয়া, তার ফলে এই রাজ্যে কি ঘটতে যাচ্ছে, কতজনের নাম বাদ যাবে এবং কিভাবে বাদ যাওয়া মানুষেরা আবার ভোটার লিস্টে তাদের নাম তুলতে পারবে কিংবা আদৌ তুলতে পারবে কি। আমরা যতদূর জানি, বিহারে এখন যা হয়েছে তাতে ব্যক্তিগতভাবেই সেখানকার যাদের নাম বাদ গেছে তারা প্রয়াস চালাচ্ছে, দৌড়দৌড়ি করছেন। রাজনৈতিক দলগুলো সেভাবে কারোর পাশে আর নেই। অর্থাৎ ওই যে বলে না, যার ভোটাধিকার নেই, আপাতত যার ভোটাধিকার বাদ হয়ে গেছে তাকে নিয়ে ভোটমুখী রাজনৈতিক দলগুলো খুব একটা উৎসাহ দেখাচ্ছে না, কারণ তাদের কাছ থেকে তো কিছু পাবার নেই। এখন এই রাজ্যে যা চলছে, যা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কি হতে যাচ্ছে, এই রাজ্যের ক্ষেত্রেও কি একই রকম কিছু ঘটবে? এ রাজ্যের বেশ কিছু মানবাধিকার আন্দোলনের সংগঠন এবং নাগরিক সংগঠন বারবার করে বলছে যে এই এসআইআর প্রক্রিয়াটা একটা অসাংবিধানিক প্রক্রিয়া। এটা আসলে কোনোভাবেই ভোটার লিস্ট সংশোধনের যে প্রক্রিয়া তার সাথে সম্পৃক্ত নয়। এটা আসলে ঘুরপথে এনআরসি করবার প্রক্রিয়া। এখনো তারা এই কথাটা বলে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমি আগেও অনুষ্ঠান করেছি, বিভিন্ন জনের মতামত নিয়েছি এবং আজ যেটা বোঝবার চেষ্টা করব যে প্রথম পর্যায়ে এসআইআর একটা প্রক্রিয়া শেষ হয়ে যাবার পরে এ রাজ্যে কি ঘটতে চলেছে, হুবহু বিহারের মতো ঘটনায় কি ঘটবে, এখানেও কি একটা বিতর্ক ক্রমশ দানা বাঁধবে যে আসলে মানুষকে ভোট থেকে বিরত করবার একটা আয়োজন চলছে। আপনাদের জানিয়ে রাখা দরকার, ইতিমধ্যেই এডিআর, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম, তারা যে মামলাটা করেছিল সেই মামলার শুনানি চলছে। এটা আশ্চর্য যে একদিকে শুনানি চলছে, অন্যদিকে এসআইআর হয়ে যাচ্ছে। মামলাটা সারবত্তা আছে বলেই না সুপ্রিম কোর্ট তাকে গ্রহণ করেছে। আমরা জানি না এটা কি করে হয়, একদিকে মামলা চলছে, অন্যদিকে যে প্রক্রিয়াটা চলবার সেটাও চলে যাচ্ছে। এরপরে যদি দেখা যায় যে এসআইআরটা অসাংবিধানিক, কিংবা এভাবেও ভাবা যায় যে আসলে কোর্ট বা আদালত ধরে নিয়েছে যে এটাকে অসাংবিধানিক বলা হবে না, আগে থেকেই যদি ধরে নেওয়া হয়, তাহলে আর বিচার প্রক্রিয়ার কি মানে থাকে আমরা জানি না। বহু মানুষ ইতিমধ্যেই এইরকম অসুবিধার মধ্যে পড়েছে যে তাদের নাম ওঠেনি 2002-তে তাদের নাম থাকা সত্ত্বেও। যেমন 2002-তে তাদের নাম আছে হার্ড কপিতে, সেই কপি তারা বের করেছে। আমি নিজেও এরকম একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। আমারই পরিবারের, আমারই মা, তার 2002-তে নাম আছে, কিন্তু তার নাম ডেটা এন্ট্রি করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এই ডেটা এন্ট্রিতে না উঠবার জন্য দায়ী কে? যিনি ভোটদাতা তিনি, নাকি নির্বাচন কমিশনের যে কাজকর্ম হয়েছিল সেটা? এখন এদেরও নোটিশ পাঠানো হচ্ছে, যেমন আমার মাকে পাঠানো হয়েছে নোটিশ। গোটা বিষয়টা একটা বিতর্কের জায়গা ক্রমশই নিচ্ছে। আমরা গোটা বিষয়টা বোঝবার চেষ্টা করব যে এই এসআইআর প্রক্রিয়ায় কি হতে চলেছে, এই রাজ্যে কিরকম একটা বিতর্কের পরিবেশ তৈরি হচ্ছে। যারা তুমুল ভাবে বলছেন যে এর ফলে সংশোধন হবে, যারা খারাপ মানে বেআইনি ভাবে তাদের ভোটার তালিকায় নাম তুলে রেখেছিল তারা বাদ যাবে। কোনো মানে আমাদের কোনো আপত্তি নেই যে যারা মৃত কিংবা অবৈধভাবে যারা ভোটার তালিকায় নাম তুলে রেখেছেন তাদের নাম বাদ দিতে হবে, কিন্তু প্রক্রিয়াটা যেভাবে হচ্ছে সেটা কি সেদিকে যাচ্ছে? আমাদের ঘোর ঘোর সন্দেহ থাকছে। সেই সন্দেহের জায়গা থেকে গোটা বিষয়টা বোঝবার চেষ্টা করব। আজ এই বিষয়ে আলোচনা করবার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি এই রাজ্যে এডিআর এর অন্যতম সদস্য ডক্টর উজ্জয়িনী হালিম, এবং বিজেপির পক্ষ থেকে একজন প্রতিনিধি রয়েছেন পৃথ্বীজয় দাস। আমি আমার অনুষ্ঠানে দুজনকে স্বাগত জানাবো। আমি পিসিআর কে বলবো যে তাদের যেন আমার অনুষ্ঠানে দেখানো হয়।
উজ্জয়িনী এবং পৃথ্বীজয় দুজনকেই আমি আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। উজ্জয়িনীর কাছে আছে। উজ্জয়িনী, আপনারা আপনাদের সংগঠন দীর্ঘ, আপনি এর আগেও বলে গেছেন গোটা বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, এখনো গোটা বিষয়টা পরিষ্কার নয়। এই প্রাথমিক পর্যায়ে পরে আমি আপনাকে বলছি কতগুলো বিভ্রান্তি। এক হচ্ছে, বহু মানুষ এরকম বেরিয়েছে, আমরা সংবাদ করতে গিয়ে দেখেছি যে তারা জীবিত, অথচ খসড়া রিপোর্টে তাদের দেখানো হচ্ছে মৃত বলে। এই মানুষগুলো এখন কি করবে? তাদের আবার যেতে হচ্ছে বিভিন্ন জায়গাতে। তারা যেমন আমার পরিবারে একটা সমস্যা বললেন, অনেক ক্ষেত্রে এরকম সমস্যা হয়েছে যে তাদের 2002-তে নাম থাকা সত্ত্বেও তাদের হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে। এবং আমি আজকে দেখলাম নোটিশটা পড়লাম, যে নোটিশটা দেওয়া হচ্ছে তাতে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে আপনি 2002-তে যে আত্মীয়ের রেফারেন্স দিয়ে আবেদন করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এমন কোনো প্রমাণ আপনি রাখতে পারেননি যা দেখে আপনাকে পরবর্তী বিয়েতে নাম তোলা যায়। অর্থাৎ ওনারা ধরেই দিচ্ছেন, হ্যাঁ আমি আসছি পৃথ্বীজয়, এর আগে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। অর্থাৎ ধরেই নেওয়া হচ্ছে যে এনাদের নাম 2002-তে ছিল না, কিন্তু বিষয়টা তেমন নয়। 2002-তে তাদের নাম আছে, যেহেতু তাদের নামটা ডেটা এন্ট্রি করা হয়নি। মানে এই যে সমস্যা, এই সমস্যাটার মোকাবিলা হবে কিভাবে? এবং তাদের ডাকা হয়েছে, হিয়ারিং এ তাদের যেতে হবে। যেমন আমি বলছি, আমার মাকেই ডাকা হয়েছে, আমার মাকে যেতে হবে হিয়ারিং এ, তাকে উপস্থিত হয়ে বলতে হবে। এবং বলা হয়েছে যে আপনি ওই দলিল দস্তাবেজও নিয়ে আসবেন যাতে, কিন্তু দলিল দস্তাবেজ দেওয়ার কথা তো তখন যখন 2002-তে নাম থাকবে না, নাম তো আছে। দেখুন, সামগ্রিকভাবে আপনি শুরুতেই যে কথাটা বললেন, আমি যে সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সাথে যুক্ত, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, এই পুরো আপনার ইন্টেন্সিভ রিভিশন, যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই বিষয়টার প্রায়োগিক ক্ষেত্রে বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আমাদের সংগঠন সুপ্রিম কোর্টে সেই জুন জুলাই মাস থেকে, বিহারের এসআইআর শুরু হওয়ার সময় থেকে রয়েছে। তো এসআইআর বিষয়টি তো আনকনস্টিটিউশনাল না, অসাংবিধানিক না। এটা আমাদের যে আরপিএ অ্যাক্ট আছে, সেই আরপিএ অ্যাক্টে এসআইআর শব্দটা উল্লেখিত নেই, আইআর বলে রয়েছে। ইন্টেন্সিভ রিভিশন, স্পেশাল রিভিশন, সামারি রিভিশন, এসব নানান রকম শব্দবন্ধ আছে। তো নির্বাচন কমিশনের কাজই তো ভোটার তালিকা পরিমার্জন করা, সংশোধন করা, মৃতদের নাম বাদ দেওয়া, যদি কেউ ভুয়ো ভোটার বা আমরা ভুতুরে ভোটার যাই বলি তাদের নাম টাম বাদ দেওয়া, এবং সারা বছর ধরেই এই কাজগুলো করা দরকার। এবং বিশেষ বিশেষ ব্যবধানে ইন্টেন্সিভ রিভিশনও হতে পারে। যেমন 2002-এই নির্বাচন কমিশন বলছেন পশ্চিমবঙ্গেও ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। 2002-এ পৃথ্বীরাজ নিশ্চয়ই তখন বয়সজনিত কারণে ছোট, তখন নিশ্চয়ই 2002-এর নাম থাকার কথা না, কিন্তু আপনার আমার 2002-এর এসআইআর-এও নাম আছে, কারণ আমরা সেই সময় ভোট দেওয়ার আমাদের বয়স হয়েছিল। কিন্তু সুতরাং আমাদের স্মৃতিও রয়েছে যে সেই এসআইআরটা ঠিক কিভাবে হয়েছিল, এবং সেই এসআইআরটা ঠিক কোনো এনুমারেশন, আমি জানি কোনো এনুমারেশন ফর্ম ফিল আপ করবে ব্যাপারই ছিল না। আমি সরকারি তথ্য দিয়েই বলছি, আমাদের ব্যক্তিগত তথ্য এখানে বা ব্যক্তিগত স্মৃতি থেকেও কিছু বলার দরকার নেই। যে আরটিআই অ্যাপ্লিকেশন একটি করা হয়েছিল, আহমেদাবাদের একজন অ্যাক্টিভিস্ট করেছিলেন একটা আরটিআই অ্যাপ্লিকেশন। তাতে ইলেকশন কমিশনই জানিয়েছে যে 2002 সালের এসআইআর তারা কিভাবে করেছিল, এবং সেখানে খুব স্পষ্টভাবেই বলেছে যে এভাবে এনুমারেশন ফর্ম দিয়ে বাড়ি বাড়ি গিয়ে এভাবে করা হয়নি, এভাবে বিএলও অ্যাপয়েন্ট করা হয়নি ইত্যাদি, পুরো প্রক্রিয়াটাই অন্যরকম ছিল। তো তার ফলশ্রুতিতে একটা লিস্ট হয়েছে, যেটা আপনি বললেন, সেই লিস্টের একটা ডিজিটাল ভার্সন রয়েছে। 2002-এ ডিজিটালের থেকে অনেক বেশি মানে কাগজ কলম খাতাপত্র এ সমস্ত দিকে আমরা বেশি অভ্যস্ত ছিলাম, সেটা রয়েছে। আপনি যে সমস্যাটার কথা বললেন যে প্রিন্টেড ডকুমেন্টের ওই হার্ড কপিতে আছে, ডিজিটালে নেই, এটা আমিও 3-4 জন মানুষের কাছে একই সমস্যা শুনেছি। কিন্তু আলটিমেটলি তো এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, যেটা যে কপিটা বিএলও বা বিএলএদের কাছে দিয়েছে নির্বাচন কমিশন, সেটা কি প্রামাণ্য ধরা হচ্ছে। এখন বিষয়টা দেখুন, পুরো এসআইআর প্রক্রিয়াটাকে যেভাবে পশ্চিমবঙ্গে, যেভাবে বিহারে হয়েছে বা যেভাবে পশ্চিমবঙ্গে হচ্ছে, সেটা দেখতে গেলে তার দুটো, আমাদের সাংগঠনিক ভাবে আমরা এটাকে দুটো ভাগে দেখতে পারি। একটা হচ্ছে বিষয়টির প্রায়োগিক, যেভাবে জিনিসটা প্রয়োগ হচ্ছে, যেভাবে জিনিসটাকে মাঠে নামানো হয়েছে, যেভাবে জিনিসটাকে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ওই প্রক্রিয়া নিয়ে আমাদের সমস্যা বা আপত্তি রয়েছে, এবং সেই প্রক্রিয়াটাকে আমরা অসাংবিধানিক বলেছি, এসআইআর কে অসাংবিধানিক বলা হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে, এবারে যখন সেটাই বলা যে এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে সেটা অসাংবিধানিক। দ্বিতীয়ত হচ্ছে প্রায়োগিক দিকটা করতে, যখন আপনি ফর্ম ভর্তি করতে যাচ্ছেন, সেই সময় ফর্ম ভর্তি করার সময় সমস্যা, ম্যাপিং এর ক্ষেত্রে সমস্যা, ঠাকুমা ঠাকুরদাদা নাকি দাদু দিদা, নাকি ঠাকুমা ঠাকুরদাদা এবং দাদু দিদা, কখনো বলা হচ্ছে কাকা, কখনো বলা হচ্ছে কাকা হলে না, কাকা হলে হবে না, নানান রকম তথ্য, কমিউনিকেশনের অভাব, বিএলওদের ট্রেনিং এর অভাব, অ্যাওয়ারনেস এর অভাব, এই প্রায়োগিক দিকে যে সমস্ত জটিলতা থাকে, এইগুলো আমাদের খুব
পরিষ্কারভাবেই সামনে আসছে। এই যে অ্যাবসেন্টি, আপনার ডিলিটেড আর শিফটেড, এই তিনটে শব্দ ব্যবহার করা হয়েছে। এই তিনটে শব্দেরও যদি আমরা এখন সংজ্ঞা দেখতে চাই যে এক্স্যাক্টলি অ্যাবসেন্টি, যারা ডেড তারা তো ডেড, যারা মৃত তাদের নাম তো স্বাভাবিকভাবেই বাদ যাবে। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, মানে আমার এখানে কিছু একটা সমস্যা হচ্ছে, আপনার কথা আমি শুনতে পাচ্ছি। আমি পিসিআর কে বলছি, আমার এখানে বোধহয় কিছু একটা সমস্যা। ক্ষেত্রেও না প্রচন্ড সমস্যা আছে, কারণ আমি আমার একজন চেনা ভদ্রমহিলাকে জানি যিনি রিসেন্টলি শিফট করেছেন। সেই জন্য 2025 সালের তার ভোটার তালিকাটা কথায় কথায় বলছি ধরুন বালিগঞ্জে, হ্যাঁ, আজকে সে বর্তমানে শিফট করে আছে ধরুন রাজপুরে। এবারে সুতরাং রাজপুরে সে এসআইআর ফর্ম পাচ্ছে না, বালিগঞ্জে সে থাকে না। আর যে কোনো কারণেই হোক তার বাবা মা সবাই 14 গোষ্ঠী রাজপুরে থাকতো, কিন্তু রাজপুরের 2002-এর তালিকা থেকে যে কোনো ভুতুরে কারণে তাদের পুরো পরিবারেরই কারোর নাম নেই। এই প্রক্রিয়াতে, এই অবস্থাতে সেই ভদ্রমহিলা কি করণীয়? সে তো সমস্ত দিক থেকে বিপাকে পড়ে গেল। এগুলো প্রায়োগিক সমস্যা, এর সমাধানগুলো প্রত্যেক দিন মানে আমাদের নির্বাচন কমিশনের দেওয়া উচিত, বিএলওদের ট্রেনিং দেওয়া উচিত, এবং এগুলো কিভাবে এগুলো সলিউশন করবে। এবং এটা যে পরিকল্পনার মধ্যেও কিছুটা দৈন্য রয়েছে, পরিকল্পনার দারিদ্র, পুরো নির্বাচন কমিশনের এত অল্প সময়ে এটাকে হুড়োহুড়ি করে প্রক্রিয়াটাকে করা এবং পরিকল্পনার দারিদ্র, এটা বোঝা যায়। আরেকটা জিনিস হচ্ছে 58 লাখ লোকের নাম এএসডি তালিকাতে এসেছে যারা বাদ গেছেন। তার মধ্যে কিছু গবেষকরা গবেষণা করে বলেছেন, এটা এডিআর এর গবেষণা নয়, অন্যান্যদের লেখা থেকে পড়লাম, তারা গবেষণা করে বলেছেন যে বেশিরভাগ বাদ গেছেন যাদের মধ্যে একটা বড় অংশ মহিলা রয়েছেন। আবার কারণ ওই অ্যাবসেন্টি এবং শিফটেডদের মধ্যে মহিলাদের নামতে বেশি আসছে। আমাদের দেশের সমাজে তো তাই হয়, মহিলারা বিয়ে হয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যান। টাইগ্রেশন তো মাইগ্রেটেড লেবার্স ইত্যাদি ব্যাপারটা তো অন্য, সেটা একটা বড় বিষয়। তো এই সমস্যাগুলো সামনে আসবে, এটা বিহারেও এই সমস্যাগুলো আমরা দেখেছি। এবং আজ পর্যন্ত আপনি বললেন আজকে অনুষ্ঠানটা হবে বলে আমি চেক করছিলাম, ধরুন এখন তো এনুমারেশন ফর্ম সবাই জমা করে দিয়ে দিয়েছে, ভর্তি হয়ে গেছে। এবারে এখন যে পিরিয়ডটা চলছে সেটা হচ্ছে অবজেকশন করার বা ক্লেম জানানোর। অবজেকশন এবং ক্লেমের একটা সময়সীমা দেওয়া রয়েছে। আমার খুব সাধারণ জিজ্ঞাসা, গ্রামের খেটে খাওয়া মানুষটি অবজেকশন এবং ক্লেম প্রক্রিয়াটি কি বোঝে? তাকে কি বিএলও বা বিএলএ গিয়ে বুঝিয়েছে? বিএলও বা বিএলএ সেই স্ট্রেংথটা কি রয়েছে? একমাত্র সবচেয়ে বেশি বিএলও দিতে পেরেছে বিএলও তো সব জায়গা থেকে সরকার নিয়োগ করেছে, মানে বুথ লেভেল এজেন্ট, রাজনৈতিক দলদের এজেন্টদের সবচেয়ে বেশি দিতে পেরেছে। স্ট্যাটিস্টিক্স তো আমার হাতের সামনেই রয়েছে। সবচেয়ে বেশি বিএলএ রয়েছে আপনার নাম্বার অফ বিএলএস এর মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বিএলএ তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, তারপরে আপনার অন্যান্য দলগুলো রয়েছে। এখানে বিজেপি থেকে রয়েছেন আমাদের তরুণ বন্ধু, ওনারা 55,161টি বিএলএ দিয়েছেন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার এতগুলো বুথের মধ্যে। এবং আজ 22 তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনের যা তথ্য তাতে বলছে সমস্ত মিলিয়ে অবজেকশনস জমা পড়ে, অবজেকশন বা ক্লেমস হিসেবে মাত্র 8খানা অবজেকশনস এবং ক্লেমস জমা পড়েছে। এই 8খানার মধ্যে তৃণমূল কংগ্রেসের থেকে 3খানা, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক থেকে 1খানা, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট মানে সিপিআইএম থেকে 2খানা এবং বিজেপি থেকে 1খানা। এইগুলো সবই ইনক্লুশনের জন্য জমা পড়েছে, নাম তোলার জন্য জমা পড়েছে, নাম বাদ দেওয়ার জন্য জমা পড়েনি। তো এই মাত্র 8খানা, 58 লাখের এগেনস্টে মাত্র 8খানা অবজেকশন ক্লেম জমা পড়েছে। এটা নির্বাচন কমিশনের দেওয়া তথ্য, 22 তারিখের তথ্য। তো সুতরাং এই একই চিত্রটা আমরা বিহারেও দেখেছিলাম, যেখানে নির্বাচন কমিশন বারবার বলছিলেন যে রাজনৈতিক দলেরা যথেষ্ট পরিমাণে এগিয়ে এসে ইনক্লুশন বা এক্সক্লুশন যাই হোক ক্লেম অবজেকশনের জন্য কাজ করছেন না বা বলছেন না। তো এই তো সামগ্রিক চিত্র। নানানভাবে মানুষকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে, বিএলওদের উপরে সত্যিই অতিরিক্ত চাপ, নোটিশ দেওয়ার চাপ ধরানো হয়েছে। কতগুলো প্র্যাকটিক্যাল দিকও আমি বলবো আপনার এই সংবাদ মাধ্যমে সবার সামনে রাখা দরকার। যারা অত্যন্ত অসুস্থ, যারা বৃদ্ধা, যারা ডিসেবলড, তাদের হাতে হিয়ারিং এর নোটিশ ধরিয়ে দিলে পরেও তারা বিডিও অফিসে গিয়ে কি করে লাইন দেবেন, এবং লাইন দিতে না পারলে সেক্ষেত্রে তাদের কি হবে, এই বিষয়গুলি একটা ব্যাপার। যারা পরিযায়ী শ্রমিক, তারা যদি হিয়ারিং এর নোটিশ পান, 7 দিন 8 দিন সময় দেওয়া হয়েছে, কিন্তু 7 দিন 8 দিনের মধ্যে তারা দৌড়ে ফিরে আসতে পারবেন নিজেদের কর্মস্থল থেকে, নিজেদের ভোট যেখানে দেন সেই জায়গাতে, সেই সেটাও একটা কতটা প্র্যাকটিক্যাল আমাদের দেশে, সেটাও একটা ভাবার বিষয় রয়েছে। তো সামগ্রিকভাবে এগুলো চিন্তার বিষয়। আর যে কথা বলে শেষ করব, যেটা আমাদের কেসের মূল কথা, সেটা হচ্ছে এই পুরো বিষয়ে যে নথিগুলো দেখতে চাওয়া হচ্ছে, সেই নথিগুলো সিটিজেনশিপ
মানে নাগরিকত্ব প্রমাণের যে নথি তার সাথে হুবহু মিলে যায়। এবং আমাদের কেসের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে নির্বাচন কমিশনের হাতে কোনোভাবেই কোনো সাংবিধানিক ম্যান্ডেট নেই যে ভোটার তালিকা সংশোধন করার নাম করে সে প্রত্যেকটা ভোটারের নাগরিকত্ব যাচাই করে। এটা একেবারেই তার এখতিয়ারের বাইরে। এটা ভারত সরকার করতে পারে, সরকারের অন্য অন্য স্বরাষ্ট্র মন্ত্রক করতে পারে, নির্বাচন কমিশন করতে পারে না। কাজেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখছি, এটা নির্বাচন কমিশন ভোটার ইলেকটোরাল রোলটাকে পরিমার্জন করছেন বা রিভিশন করছেন তা না, ওনারা নতুন করে ইলেকটোরাল রোল লিখছেন, একদম ফ্রেশ ইলেকটোরাল রোল বানানো হচ্ছে। দিস ইজ নট আ রিভিশন, দিস ইজ আ রিক্রিয়েশন অফ অ্যান ইলেকটোরাল রোল নতুন করে। তো সেই বিষয়টা নিয়ে আমাদের আদালতের সামনেও আমরা আমাদের দলিল রেখেছি এবং জনসাধারণের সামনেও আমরা সেটা বলেছি। এটা নিয়ে তো আদালতে, যেটা আপনি বললেন, আদালতে প্রক্রিয়া লম্বা, এটা চলবে শুনানি। কিন্তু অন্যদিকে প্রত্যেকদিন মানুষ যে সমস্ত ছোটখাটো সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং রীতিমতন ভীত হয়ে আছেন, আমি বেশ কিছু বিএলও আর বিএলএদের চিনি যাদের সারাক্ষণ ফোন বাজছে, ফোন বাজা থামছে না। এই জায়গাতেও নির্বাচন কমিশনের কমিউনিকেশনটা আরো স্ট্রং হওয়া দরকার। তথ্য সামনে আনাটা খুব জরুরি। আমি আসবো গোটা বিষয়টা আপনার কাছে আবারও আসবো। আমি পৃথ্বীজয়কে যে প্রশ্নটা করেছিলাম, পৃথ্বীজয় যেটা বললে যে একটা অরাজক অবস্থা তৈরি হচ্ছে এবং যেটা রাজনৈতিক দলের, এমনিতেই আমি বলছি পৃথ্বীজয়, তোমাদের বিএল এর সংখ্যা অত্যন্ত কম, সব জায়গাতেই শাসক দলের বিএল এর সংখ্যা বেশি, তারাই সবকিছু করছে, তারাই কাগজ জোগাড় করে দিচ্ছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে তারাও এই কটাক্ষটা করছে যে কতজন অনুপ্রবেশকারী এবং কতজন রোহিঙ্গা ধরা পড়লো আর কি। সেই সংখ্যাটা হলো 12,01,462, যাদেরকে আনট্রেসেবল ভোটার্স বলে ধরা হয়েছে, যাদের এনিউমারেশন ফর্ম এসেছিল, ফেরত যায়নি। অথচ আমরা দেখতে পাচ্ছিলাম বনগাঁ, পেট্রোপল, ওইসব বর্ডার দিয়ে তারা চলে যাচ্ছিল। তাহলে এখন ধরে নিতে হবে এই সংখ্যাটা হচ্ছে 12,01,462। তাহলে এখানকার বিষয়টা হলো যে এসআইআর প্রক্রিয়াটা, না, আমি 12 লক্ষ এটা জানতে, এটা সূত্র কি, মানে সোর্সটা কি? এই যে 12 লক্ষ তুমি বলছো যে 12 লক্ষ এটা সোর্সটা কি? নির্বাচন কমিশন? এটার সোর্সটা হচ্ছে আমরা পলিটিক্যাল পার্টিরা বলছি, এটা তো আর ইলেকশন কমিশনের এখতিয়ার নয় বা ইলেকশন কমিশনের মাথা ব্যথা নয় এটা বলা। ইলেকশন কমিশন কি দেখবে যে আমার ইন্ডিয়ান সিটিজেন্স কত আছেন এবং জেনুইন ভোটার কত আছে, তাদের নাম নথিভুক্ত হয়েছে কিনা, এবং যারা মারা গিয়েছে, যারা শিফটেড, তাদের নাম বাতিল হচ্ছে কিনা। এটা তো প্রতি বছর, আমার মনে হয় এটা প্রতি বছর হওয়া উচিত, তাহলে কাজের চাপটা আসবে না। কারণ হওয়া উচিত এবং হয়ও না, এটা যে ধরুন এখন যেটা দেখা যাচ্ছে, এখন সিস্টেম তো অনেক আপডেটেড হয়ে গেছে। একজন ব্যক্তি যখন মারা যাচ্ছে তখন বার্নিং ঘাট থেকে একটা ডেথ সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হচ্ছে। তাহলে সেখান থেকে যদি একটা ইলেকশন কমিশনের কাছে একটা ইন্টিমেশন চলে যায়, তাহলে ওদের ক্ষেত্রে আরো ইজি হয়ে যায় প্রসেসটা, ডিসিশনের প্রসেসটা। খুব ভালো। হ্যাঁ, এই ব্যক্তি মারা গেছে। এইগুলো আমাদের নতুন নতুন একটা সলিউশনে আসতে হবে, তো একটা ওয়ার্কেবল সলিউশনে আসতে হবে। কেন এই ভুলটা হচ্ছে, কেন এটা হচ্ছে না, সেটা নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে এর কোনো শেষ নেই, এর কোনো শেষ থাকবে না। তাহলে আমাদের এই প্রবলেমটার সলিউশনে আসতে গেলে আমাদেরকে সাজেশনস গুলো তুলে ধরতে হবে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আমার তো আরো বেশি মনে হয় যে এরপরে আজকে যখন 2025-এ এই এসআইআর হলো, আবার একটা নির্দিষ্ট সময় পর আবার একটা আইআর হবে বা এসআইআর হবে, সেই সময় আমাদের সমাজ, টেকনোলজি আরো অনেক অ্যাডভান্সড হয়ে যাবে। তখন যদি সেই দিন নিয়ে দাঁড়িয়ে যদি কেউ আরটিআই করে দেখেন যে আজকে 2025 সালে কিভাবে এই এসআইআর হয়েছে এবং সেটাকেই যদি একমাত্র মাপকাঠি ধরে রাখা হয়, তাহলে কি সেটা সঠিক হবে? না। তখন দেখা গেল অনেক সফটওয়্যার আপডেটেড হয়ে যাবে, তখন দেখা যাবে যে চোখের রেটিনা, ফিঙ্গারপ্রিন্ট, এগুলো হয়তো আগামী দিনে কম্পালসারি হয়ে যাবে। যে হয়তো আমাকে ভোট দিতে যাওয়ার সময় হয়তো ফিঙ্গারপ্রিন্টটা আমাকে একটা জায়গায় কোথাও থাম ইমপ্রেশন দিতে হবে, যেখানে অটোমেটিক শো করবে মানে আমি ভোটার কি ভোটার না, আমাকে আর ভোটার কার্ড আলাদা করে ক্যারি করতে হবে না প্রয়োজনে। হয়তো এরকম আসবে আগামী দিনে, টেকনোলজি যেইভাবে এগিয়ে যাচ্ছে, হয়তো এরকম ভাবেও আসবে যে আমি আমার ইমেলে বসে ভোট দিতে পারছি, যেটা আমি গিয়ে ইংল্যান্ডে দেখলাম যে ওইখানে হ্যাঁ ভোট ওইভাবে দেওয়া যায়। তা আগামী দিনে আসবে, তা সেই আমাদেরকে এই নতুন পদ্ধতিগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, এদের সাথে মানিয়ে নিতে হবে আমাদেরকে। বলে ওইখানে কমপ্লেন বা অভিযোগ বারবার করলে হবে না, তাহলে সমাজ বা দেশ এগোবে না। বাকি বিশ্বও তো, তারাও তো এইভাবে এই প্রসেসগুলোতে ফেস করছে, তারা এইভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের জনসংখ্যাটা বেশি, আমাদের সমস্যাটা বেশি, আমাদের জটিলতা বেশি হবেই তাদের তুলনায়। আমি প্রযুক্তির কথা, তুমি প্রযুক্তির কথা তুলেছো, আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে নির্বাচন কমিশনারকে
মুখ্য নির্বাচন যিনি আধিকারিক, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একাধিক জায়গায় একাধিক জনের নাম এটা বাদ দেওয়ার জন্য সফটওয়্যার রয়েছে, সফটওয়্যার ব্যবহার করে মুহূর্তে সেটা করা যায়, আপনারা সেটা করছেন না কেন? এই যে তুমি বললে দেখুন, খুব সঙ্গত উত্তর যে বিভিন্ন জায়গাতে মারা যাবার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন তথ্য পেয়ে যাবে যে কোনো জায়গা থেকে, এগুলো করতে তো কেউ বারণ করছে না, কেউ আপত্তি করছে না, সেগুলো হয়নি, সেগুলো জমে রয়েছে এবং সেগুলো এমন একটা জায়গায় রয়েছে। নির্বাচন কমিশনের জবাবটা তোমাকে বলে দিই, নির্বাচন কমিশনের জবাব ছিল খুব অদ্ভুত জবাব, যে আমরা মনে করি যেহেতু দু জায়গায় নাম তুলে রাখাটা অনৈতিক, তাই ভারতীয় হিসেবে কেউ অনৈতিক এই কাজটা করবেন না। এইটা যদি জবাব হয়, তাহলে কি করে প্রযুক্তিগত বিষয়ের উপরে তারা বেশি আস্থা রাখছে এটা আমরা মানবো বা আমরা বিশ্বাস করবো, এই যদি নির্বাচন কমিশনের উত্তর হয়? দেখুন, আমার তো মনে হলো উনি অনেক হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড দেখিয়েছেন। আজকে যদি সফটওয়্যারে ওটা ধরা পড়তো, তাহলে ইলেকশন কমিশন হ্যাভ নো আদার অপশন বাট টু টেক লিগাল স্টেপস ফর দেম। হ্যাঁ, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মামলা করতে হতো সারা দেশ জুড়ে। তাহলে স্টেট গভর্নমেন্টের উপর আরো কত প্রেশার চলে আসতো বলুন তো, যে এইগুলোর উপরে মামলা, তার বা জন্য সর্বাধিক 1 বছর জেল রয়েছে। তাহলে এটা করা হয়নি বলে আমরা কি মানে বলছি যে এটা তাহলে করা উচিত আপনারা মনে করছেন? এখন এই প্রসেসে একজনের এনিউমারেশন ফর্ম সে কালেক্ট করতে পারছেন না, সে শিফট করে গেছেন, তার ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড এটা আমি ধরে নেব, যে তিনি বালিগঞ্জ থেকে রাজপুরে চলে গেছেন, উনি প্রয়োজন মনেই করেননি যে আমার ভোটার কার্ডটা একটা ইম্পর্টেন্ট ডেটা, আমাকে ফলো রাখতে হবে। আমিও তো সল্টলেক থেকে এখানে এসেছি, আমিও সল্টলেক থেকে যাদবপুরে শিফট করেছি, আমার আমার সাথে বিএলও যোগাযোগ করেছেন, আমি সল্টলেকে গেছি, ফর্ম কালেক্ট করেছি, সেখানে জমা করেছি। তাহলে এই প্রসেসটা, এটা আমার মাথা ব্যথা, আমাকে এর জন্য সবসময় মানে লেগে থাকতে হবে, মানে সজাগ থাকতে হবে। আমি যদি সজাগ না থাকি, তাহলে আমাকে তো তার কনসিকুয়েন্সেস ফেস করতেই হবে। তার জন্য এটা প্রসেসটাকে আমি আল্ট্রাভায়ার্স বলবো, আনকনস্টিটিউশনাল বলবো? কনস্টিটিউশনে এসআইআর এর কথা বলা হয়েছে, কিন্তু এখানে কনস্টিটিউশনে কোনো আর্টিকেল বা কোনো সাব আর্টিকেলে এসআইআর কি বা আইআর কিভাবে হবে স্টেপ বাই স্টেপ তো বলা নেই। এটা পুরোটাই ডিসক্রিপশন হচ্ছে একটা ইলেকশন কমিশনের ওপর। সেই ইলেকশন কমিশনে এটাকে যেইভাবে নিয়ে যাবে, ফলে সেইটাকে আমি মানে আনকনস্টিটিউশনাল কখনোই এস্টাবলিশ করতে পারবো বলে আমি মনে করি না অ্যাজ এ লয়ার। কারণ এটা তো কনস্টিটিউশনে যদি পরপর পরপর স্টেপটা বলে দেওয়া থাকতো, তাহলে আমি বলতে পারতাম এই স্টেপটাকে ফলো করা হয়নি, সেই জন্য এটাকে আনকনস্টিটিউশনাল এই প্রসেসটা। এটা আমার মনে হয়। হয়তো আমি বন্যাদের পিটিশন বেশ, দেখলে হয়তো আমি আরো ইনভেস্ট হব, হয়তো আমি প্রপারলি একটা কমেন্ট করতে পারবো। তা আমার এটা মনে হয় যে আইআর এর যদি কোনো প্রসেস থাকতো, যে স্টেপ 1 এটা, স্টেপ 2 এটা, স্টেপ 3 এটা, স্টেপ 4 এটা, কনস্টিটিউশনে যদি এটা লেখা থাকতো, সেইটা যদি ভায়োলেশন হতো ইসির দ্বারা, তাহলে অবশ্যই হয়তো ওই কেসটা মানে আমার মনে হয় যে আরো প্রপার হতো। তা এখন বেশ, যে বিষয়টা হলো, এখন যে হ্যাঁ বল। বিষয়টা হলো যে ভারতীয় যারা রয়েছেন তাদের নাম এখানে নথিভুক্ত করা হচ্ছে। সেই পদ্ধতিতে যদি কারোর নাম বাদ গিয়ে থাকে, এই যে যেমন 58 লক্ষ লোকের মধ্যে আপনি বলছেন যে 8 জনের মাত্র জমা পড়েছে, তাহলে এই নাম্বারটা আটজনের পার্সেন্টেজে পর্যন্ত আসে, আটজন জমা পড়ে পার্সেন্টেজে। বলছে, মানে প্রতিবাদ জানিয়েছে বা আপত্তি জানিয়ে, পুরো প্রক্রিয়াটা সম্পর্কে আপত্তি জানিয়ে 8টা আপত্তি জানিয়েছেন 8 জন, 58 লক্ষ 8 জন লোকের মধ্যে 8 জন, দলের মানে দলের পক্ষ থেকে, বিভিন্ন দলে, বিভিন্ন দল থেকে দশমিক শূন্য জানানো। শূন্য 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 তারপরে গিয়ে হয়তো সংখ্যাটা আসবে। তাহলে এইটুকু তো হবে। একটা তো এত বড় একটা পদ্ধতি, এত কোটি কোটি লোককে নিয়ে চলছে। তারপর যেটা আসে সেটা হচ্ছে বিএলওদের, মানে এইটা দেখে আমি অবাক হয়ে গেলাম। একজন বিএলও বাড়িতে কান্নাকাটি করছেন ল্যাপটপ নিয়ে, তার বাড়ির লোক সেটাকে ভিডিও করে টিভি মিডিয়ায় পাঠাচ্ছে। কিসের জন্য? না সে কাজ করতে পারছে না, আপলোড করতে পারছে না ডকুমেন্ট। 300টা বাড়িতে তাকে যেতে বলা হয়েছিল, সময় ছিল হচ্ছে ধরে নিলাম 10 দিন, মানে দিনে 30টা বাড়ির কাজ। মানে এখন আমরা এই জেনারেশনে মানে কি বলবো, মানে তারা কাজটা এত কর্মবিমুখ হয়ে পড়েছেন যে মাত্র এইটুকু কাজকে তারা এত বলে মনে করছেন। আপনি একজন সাংবাদিক, আমার তো মনে হয় 24x7 আজকে উজ্জয়িনীতে বেরিয়েছেন, ওনার ব্যক্তিগত কাজ সংসার সামলে উনি এই রিসার্চ করছেন, এই মামলা করছেন, কোথায় উনি তো কান্নাকাটি করছেন না। আমার কথা ছেড়ে দিন, আমি তো পয়সা উপার্জনের জন্য তো আমাকে এই কোর্ট সেই কোর্ট করতে হয় আমাদের সবাইকে। আমরা তো কোথায় কান্নাকাটি করছি না যে কাজের চাপ কাজের চাপ। এটাকে আমাদের কাজের একটা পার্ট মনে করতে হবে। আমি সরকারি কর্মচারী, আমি সরকার থেকে স্যালারি পাচ্ছি, এটার জন্য এক্সট্রা টাকা পাচ্ছি, তারপরে গিয়েও যদি আমি এইসবের জন্য কান্নাকাটি করি, মানে আমার মনে হয় যে আরো অনেক উপযুক্ত লোক রয়েছেন যাদেরকে তাদের চাকরিটা ছেড়ে দেওয়া উচিত। তারা বসে আছেন, তারা হয়তো এই কাজটা আরো আগ্রহের সাথে করবেন।